আচ্ছা মহালয়া আমরা কেন মানি বলুন তো? আমি বলছি, কারণ এই দিনে পিতৃপক্ষর অবসান আর শুরু হয় দেবীপক্ষ। তার মানে কি এই যে নারীর জন্য শুধু এই কয়েকটা দিন আলাদা করে রাখা হয় আর বাকি বছর পুরুষদের জন্য রিজার্ভড? নিশ্চয়ই না। এই যে আমরা নারী স্বাধীনতা নিয়ে এত উত্তেজিত হয়ে যাই, নারী কি আজ সত্যি স্বাধীন? আমিও জানি না ঠিক, কিন্তু এই প্রশ্নগুলো খুব আমার মাথায় খেলে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা মহালয়ার দিনটা এত বিশেষ কেন বলুন তো? আমার মনে হয় কারণ রেডিওতে এখনো শোনা যায় দেবীর আগমনী। আপনারা প্রত্যেকে শোনেন তো? নিশ্চয়ই শোনেন। একটা সময় ছিল যখন রেডিওটা ঠিক এতটা আধুনিক ছিল না, তখন এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা অনেক কম ছিল রেডিওতে। প্রত্যেকটা বাড়িতে তখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা শোনা যেত। শুনেছি এক মনে শুনলে গায়ে কাঁটা দিত। আত্মীয় স্বজনরা বলেন যে চোখ বন্ধ করে শুনলে দেবীর মুখ ভেসে ওঠে মনের পর্দায়। আমার নিজের মহালয়ার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আমার মনে আছে আমাদের একটা বিরাট বড় রেডিও ছিল। আমরা সেটা বারান্দায় নিয়ে যেতাম আর সবাই মিলে রেডিওটাকে ঘিরে বসতাম। পুরনো রেডিও, খুব বড় একটা আলো ছিল সবুজ রঙের। তখন হালকা হালকা শীত, চাদর নিয়ে অন্ধকারে গান শুনছি, আর এই সবুজ মতন আলোটা সবার মুখে পড়ছে। কিরকম একটা অদ্ভুত আভা তৈরি হতো। কি অপূর্ব সেই আলো। যাই হোক, আজকে এই মহালয়ার দিনে তাহলে নারী শুরু করি। দেখি সায়ন্তনী আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। শুরু করছি নারীর ফ্যাশন। আজ মহালয়া, দেবীপক্ষ কিন্তু শুরু হয়ে গেছে, আর কয়েকটা মাত্র দিন বাকি। লাস্ট মোমেন্ট কেনাকাটার জন্য কিন্তু উঠে পড়ে লাগতে হবে। আর লাস্ট মিনিট সাজেশন, তার জন্য তো আমি আছি। আমার সঙ্গে কিন্তু আরেকজন আছেন, উনি হচ্ছেন সুভাষ বুটিকের শক্তি পাল। নমস্কার দিদি। নমস্কার দিদি, আপনি এই কাজ কিভাবে শুরু করলেন? আমি যখন প্রথম শুরু করি তখন অনেক মহিলারাই এই কাজে সবই শুরু করেছেন। তাদের ইন্সপিরেশনেই আমি এটা শুরু করি গত 10 বছর আগে। তখন নিজেকে ভেবেছিলাম কিছু একটা কাজে যদি যুক্ত করতে পারি খুব ভালো হয়, কিন্তু করতে করতে দেখলাম যে আমার এই সৃষ্টির যেটা আনন্দ সেটা আমি শাড়িতেই প্রকাশ করতে পারলে ভালো হয়, তাই ভাবেই শুরু করি। আপনি কি ধরনের কাজ করেন? আমি মূলত শুরু করেছিলাম সাধারণ বাংলা শাড়ি দিয়ে, কিন্তু তারপরে আমি দেখলাম আমার কাছাকাছি যারা করছেন তারা এতে অনেক নাম করেছেন এবং অনেক বেশি সাফল্য লাভ করেছেন। তখন আমি তার থেকে নিজের স্বাতন্ত্র্যতা বজায় রাখার জন্য প্রিন্টিংয়ের লাইনে আসি এবং সেইভাবেই পিগমেন্ট প্রিন্ট দিয়ে শুরু করি আমার বুটিকটা। তো আপনি এখানে যে শাড়িগুলো দেখছি আমি, এগুলো কি ধরনের শাড়ি আছে এখানে? এখানে আপনি যেটা দেখছেন এটা এখনকার যুগের সাথে মানানসই করে গোল্ড প্রিন্ট করা আছে। এখনকার মেয়েরা তো গোল্ডের বলুন, সিলভারের বলুন, নানা রকম গয়না পরে, তার সাথে আমরা গোল্ডের সাথে কখনো গোল্ড করছি, কখনো সিলভার ইউজ করছি, করে আমরা এই শাড়িগুলো তাদের উপযুক্তভাবে তৈরি করছি। ঠিক যেমনি আমার শাড়িটার উপরেও আছে। হ্যাঁ, আপনি এর সাথে ধরুন গোল্ডের গয়নাও পরতে পারবেন, অন্য যে কোনো অক্সিডাইজড গয়নাও পরতে পারবেন। যুগের সাথে তাল মিলিয়ে আমি এগুলো করছি। আপনি যে শাড়িটা বললেন গোল্ড পেন্টিং বললেন, এটার দামটা ঠিক কীরকম? এটা 500 টাকা। কি আপনার বেসিক ম্যাটেরিয়ালটা কি? তাঁতের ওপর এটা প্রিন্ট করা আছে। আমি আমাদের পশ্চিমবাংলার আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখেই শাড়ি তৈরি করার চেষ্টা করি, কারণ এখানে খুব হেভি কোনো কিছু চলে না। আমরা বেসিক্যালি গরমের জায়গার লোক। আমি 10 বছর শাড়ি করে যেটা বুঝতে পারছি যে এখানকার লোকেরা শাড়ি পরে কমফর্ট চায়। তারা কিন্তু এমন কোনো পোশাক পরতে তারা চায় না যেটা পরে তারা কষ্ট পাবে বা হাঁটাচলা করতে অসুবিধা হবে। যার জন্য আমি সুতি এবং তসর আর সিল্ক এই তিনটের উপরেই কাজ করে থাকি। শুধুমাত্র এই তিনটের উপর? হ্যাঁ, বেসিক্যালি এই তিনটের উপর করি, কিন্তু তুই অর্ডার দিলে আমি সব রকমই করে দিয়ে থাকি। তো এই শাড়িটার পাটটা তো একটু তাঁতের ওপর। এটা দেখুন খুব বেশি ভারী না, জিনিসটা হালকার ওপরেই সারা বছরই আপনি পরতে পারবেন, যে কোনো উৎসব অনুষ্ঠানেও পরে যেতে পারবেন। এটা টাই অ্যান্ড ডাই করা? এটা টাই অ্যান্ড ডাই করা। এখন এটা খুবই চলছে টাই অ্যান্ড ডাই করা শাড়ি। এটা হাফ অ্যান্ড হাফ করা আছে। দেখুন এই শাড়িটা হাফ শাড়ি আপনার এই প্রিন্টটা আছে, হ্যাঁ এরকম আসছে। ধরুন হাফ আপনি এরকম পারবেন, হ্যাঁ, বাকি হাফটা আপনার এই জিনিসটা আসছে।
তো টাই অ্যান্ড ডাই বেসিক্যালি আমরা রাজস্থান থেকে নিই, কিন্তু রাজস্থানের লোকেরা একটু উগ্র কালার বা লাউড কালার পছন্দ করে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার লোকেরা একটু শ্যাবি লোকের শাড়ি পছন্দ করে, যার জন্য আমরা এরকম আর্দি কালার দিয়ে টাই অ্যান্ড ডাই করছি এবং সেই শাড়ি এখানে খুব সুনাম অক্ষর। এটার দাম কীরকম? এটার দাম আছে আপনার 850 টাকা, মুর্শিদাবাদ সিল্কের উপর টাই অ্যান্ড ডাই করা। কী ধরনের প্রিন্ট মানে ডিজাইন আপনি বেশি করেন? খালি কি লতা পাতায় এগুলো একটু বেশি করেন? না, আমি যখন শুরু করি তখন আমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে শুরু করেছিলাম, এখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট চলছে না, এখন আবার এই ফ্লোরাল ডিজাইন বলুন বা টিপিক্যাল যেগুলো আমাদের বাংলার জিনিস সেই সমস্ত শাড়ি আবার ফিরে এসেছে। এখানে আরেকটা শাড়ি আমি দেখছিলাম ওই সবুজ মতো কিছু দেখি, এটাও সিল্ক মনে হয়। হ্যাঁ, একই রকম দেখতে হাফ অ্যান্ড হাফ, এটাও হাফ অ্যান্ড হাফ করা, কম্বিনেশনটা আলাদা। হ্যাঁ, ওটা ছিল আপনাকে আর একটাও দেখাই, এখনকার যেটা সিলভার, আপনি যেরকম গোল্ডে পড়েছেন, এটা দেখুন সিলভারের ওপর আপনার সেই প্রিন্ট করা আছে। এই ব্রাশের এফেক্ট যেটা দেখছেন এটা আপনার টাই অ্যান্ড ডাই এফেক্টই, কিন্তু এটা ব্রাশে করা, কারণ তাঁতের শাড়িতে সবসময় একদম টাই অ্যান্ড ডাই আমরা করতে পারি না, ব্রাশ করে তারপর শাড়িটা। এটার দামটা? এটাও আপনার 500-525-এর মধ্যেই আছে। মোটামুটি আপনার রেঞ্জটা কীরকম? আমার 350 টাকা থেকে 1500 টাকা 1600 টাকা রেঞ্জের মধ্যেই আছে শাড়ি। আজকাল তো অনেক সিনথেটিক ম্যাটেরিয়াল, মানে অনেক নতুন লাইট ওয়েট ম্যাটেরিয়াল, যেমন ক্রেপের উপরও আমরা করি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাঁত কিরকম চলছে? তাঁত কিংবা সিল্ক, কেন সিল্কটা একটু ভারী হয়, তো কিরকম চলছে? দেখুন, অনুষ্ঠানের সময় আসলে যেমন এখন পুজোর সময়, এখন লোকে একটু দামি শাড়ি চায়, এখন কিন্তু লোকে আপনার সিল্কের দিকেই কিনতে আসে আমাদের কাছে, কিন্তু এই শাড়ি আমাদের কাছে সারা বছর, যেমন পুজোর সময় ধরুন একটু লাল শাড়ির ডিমান্ড বেশি থাকে, এইসব শাড়ি লোকে পুজো অষ্টমীর সকালে বলুন তারা প্রেফার করে এরকম টাইপের একটু শাড়ি পরতে, কিন্তু আমরা নিজেরা দেখেছি, ব্যক্তিগতভাবে আমি নিজে দেখেছি যে এই শাড়িগুলো পুজোর সময় বলুন সারা বছর বলুন বিক্রি হয়, আর দামি শাড়ি আমি যেটা বললাম সেটা কিন্তু শীত এই পুজোর 4 দিনের জন্যই আপনার বেশি চলে। আচ্ছা, আমার অল্প বয়সী মেয়েরা যারা, ওরা প্রথমত শাড়ি পরে না, খুব কমই পরে বলতে গেলে, তার উপরে তাঁত সিল্ক একটু ভারী লাগে তাদের কাছে, তো সেই এই গ্রুপটার মধ্যে কি আপনার মনে হয় তাঁত সিল্ক চলবে? দেখুন, যে কোনো জিনিস রপ্ত করানোর দায়িত্বটা কিন্তু আমাদের, আমরা যদি বলি তারা কোনো কিছুতেই অভ্যস্ত হতে পারছে না, সেটার কিন্তু ডিসক্রেডিটটা আমাদের উচিত কিন্তু তারা কিভাবে এই জিনিসের রপ্ত হবে সেটা তাদের সাহায্য করা। আমার মনে হয় এটা তাদের ঘাড়ে না দিয়ে আমরা যদি তাদের সাহায্য করি, তারা নিশ্চয়ই এই সমস্ত শাড়ি পরে অভ্যস্ত হবে এবং যে কোনো অনুষ্ঠানে পরে কমফোর্টেবল ফিল করবে। এই যে তাঁত এবং সিল্কের শাড়ি, পশ্চিমবাংলা ছাড়াও অন্যান্য স্টেটসে এগুলোর কীরকম রেসপন্স? আমি নিজে উড়িষ্যাতে বার কয়েক গিয়েছি এক্সিবিশন করতে, এবং ভোপালে গিয়েছি, দিল্লিতে গিয়েছি, রাঁচিতে গিয়েছি, বিভিন্ন স্টেটেই আমি ঘুরে বেরিয়েছি আমার শাড়ি নিয়ে, এবং একবার যাওয়ার পর তারা প্রত্যেকেই আমাকে বারবার করে অনুরোধ করেছে সেখানে যেতে। অতএব আমার মনে হয় না সেখানে বাংলার শাড়ির কোনো কম ডিমান্ড আছে, তারা এত পছন্দ করে না, তা নাহলে আর এতবার আমাদের ডেকে পাঠায় কেন? আচ্ছা, এখন তো পুজো প্রায় এসেই গেল, তা আপনার কি মনে হয় এবার পুজোর কোন রঙটা সবচেয়ে বেশি চলবে? আমি বেসিক্যালি সাদা কালো শাড়ি করি, আমার তো মনে হয় সাদা কালো সারা বছর মানে সব সময় চলবে। তাছাড়া এবছর মেরুন, ইয়েলো, গ্রিন এগুলোর একটু বেশি সকলেই পছন্দ করছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আপনার কি মনে হয় একজন নারীর এই পুজোর দিনগুলো কী ধরনের সাজ হওয়া উচিত? আমি যখন শাড়ি করি, আমি তো শাড়ি ছাড়া অন্য কিছু ভাবতে পারি না, আর বলতেও চাই না যে আজকাল অন্য কেউ কিছু করুক। আমি চাইবো সবসময় যে কোনো বাঙালির পূজা পার্বণে বাঙালিরা তারা এই আমাদের ঐতিহ্যময় এবং সবথেকে যে সুন্দর জিনিস শাড়ি সেটাই পরুক, তাহলে আমরা আমাদের যে ক্রিয়েশন তার আনন্দটাও পাবো। তার মানে আপনার শাড়ি কি শুধুমাত্র বাঙালিদের জন্যই? কখনোই না, কারণ আমরা তো অন্য স্টেটের শাড়ি পরছি, এবং আমারও অনেক কাস্টমার আছেন যারা অন্য বাঙালি ছাড়া অবাঙালি, তারাও খুব পছন্দ করেন, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা আমি বাঙালিদের জন্যই রেখেছি আমার মনে হয়, কারণ আমার মোস্ট অফ দ্য কাস্টমার্স বাঙালি, কিন্তু আমরা যেমন অন্য প্রদেশের শাড়ি পরছি তারাও আমাদের শাড়ি পরছে, কিন্তু সবাই তো সব রকম হয়তো পছন্দ করে না। আমার মনে হয়
সবাই পরতে পারে, শাড়ি তো সব জাতেই পরছে, কিন্তু আমি একটু বাঙালিদের শাড়ি পরাটাই বেশি পছন্দ করি এবং তাদের পছন্দ অনুযায়ী শাড়ি বানাই। আমার কিন্তু খুব ভালো লাগলো দিদির সাথে আড্ডা মেরে। আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে। আমাকে লিখে জানাতেন কিন্তু একদম ভুলবেন না। আর প্রতিযোগিতার কথা মনে আছে তো? ঠিক প্রতিযোগিতা নয়, একটা কালেকশন। আমরা কালেক্ট করি আপনাদের পাঠানো স্যাম্পল ডিজাইনগুলো। সেটা ক্রুশের কাজও হতে পারে, একটা সেলাই পিসও হতে পারে, কিংবা কাগজে আঁকা আপনাদের ডিজাইনও হতে পারে। সেই স্যাম্পল পিসগুলো থেকে আমরা বেছে নিই সবার থেকে সেরা ডিজাইনটা, এবং যার সেই ডিজাইন হয় সেই ব্যক্তি পায় আমাদের প্রোগ্রামে আসার 100 বর্ণ সুযোগ। আপনারা শিগগিরই পাঠিয়ে দিন আপনাদের ডিজাইনগুলো। কোথায় পাঠাবেন? অ্যাড্রেসটা লিখে নিন। আচ্ছা, এমন একজন কাউকে দেখাতে পারবেন যে ফুল ভালোবাসে না? পাহাড়ি অজানা অচেনা রাস্তার রডোডেনড্রন, বা ধরুন ভোরের সদ্য ঝরে পড়া শিউলি, কিংবা এই রেল লাইনের ধারের হাওয়া লাগা কাশফুল, হয়তো আপনার বাড়ির সংলগ্ন বাগানে খুব যত্ন করে ফোটানো শীতের ডালিয়া। এইসব ফুল আমাদের মন খুব ভালো করে দেয়, তাই না? তা তো দেবী, কারণ ফুল হলো সৌন্দর্যের আর এক রূপ। আর সেই ফুলগুলোকে যদি এরকম ভাবে যত্ন করে বিভিন্ন রকম পদ্ধতিতে সাজানো যায়, তাহলে তো সোনায় সোহাগা। আর সেই জন্যই কিন্তু আমরা আজকে এসেছি রানু রায়ের কাছে, কারণ রানুদির গবেষণার বিষয় হলো ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো রানুদি, আজকে আমরা এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি, এটাতে বোধহয় হোয়াইট আর ব্লু আছে। তো এটা কিভাবে হয়েছে আর কেন হয়েছে? এটা অ্যাকচুয়ালি আমি একজন নবজাতক যে জন্মেছে ছেলে, মানে বেবি বয়। হ্যাঁ, বেবি বয়, তাকে আমি মনে করে এটা বানিয়েছি। আর নীল রংটা যেহেতু মানে মেল কালার হিসেবে আর কি, নীল রংটার ব্যবহার আমি করেছি। আর ফুলগুলো একটু স্ট্রেট ব্যবহার করেছি, যেহেতু ছেলেদের একটু ক্যারেক্টার একটু স্ট্রেট ভাবটা আর কি, সেইটা বোঝাবার জন্য আমি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আচ্ছা রানুদি, এই অ্যারেঞ্জমেন্টটাতে আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক রংটা ব্যবহার করা হচ্ছে, এটা কেন? এটা আমি অ্যাকচুয়ালি বেবি গার্ল হিসেবে আর কি এই রংটা ব্যবহার করেছি। মেয়েদের যে একটা কমনীয় ভাব থাকে, সেটা এই রঙের মধ্যে আর কি ফুটে ওঠে বেশি। আর এর মধ্যে যে একটা নরম ভাব, এটা একবার পুরোপুরি আমি এই নবজাতক মেয়ে এই ভাবনাটা থেকে আর কি করেছি। আচ্ছা, তার মানে বেবি বয় হলে হবে ব্লু, আর বেবি গার্ল হলে হবে পিঙ্ক। আমার হাতে রয়েছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5টা মোমবাতি ব্লু কালারের। তো এটা মোমবাতি যখন আছে তখন জন্মদিনের জন্যই হবে, আর ব্লুটা কেন? ছেলেদের জন্মদিনের জন্য কি? নীল তো একটা আমি বললাম যে কি হিসেবে করেছি এর আগে, যেটা আমি বেবি বয়ের অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। তো এখানে নীলের তাৎপর্য তো একটা হয় না, অনেক রকমই হয়। তো এটা নীলটা একটা মানে স্বর্গীয় একটা আর কি, মানে লাভ উইদাউট প্যাশন। লাভ উইদাউট প্যাশন। তো হ্যাঁ, তো সেটা ছেলের জন্মদিনও হতে পারে বা মেয়ের জন্মদিনও হতে পারে, যে কোনো জন্মদিনেও হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে কি কি ফুল ব্যবহার করা হয়েছে? এখানে তো রজনীগন্ধা ব্যবহার করেছি, মানে এখানে অনেকগুলো রং আমি ব্যবহার করেছি, কারণ আমাদের মনের রং তো অনেক রকম, সেই হিসেবেই। কি কি রং আছে? এখানে হলুদ, পিঙ্ক, হলুদ আছে, গোলাপি আছে, সাদা আছে, আর একটু ঘন গোলাপি আছে। এটা কি ফুল? এটা অর্কিড। আচ্ছা রানুদি, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমার সবচেয়ে সুন্দর লাগছে, আর আমার মনে হয় আমার কোলে আমার সাথে এটা সবচেয়ে বেশি ভালো মানাচ্ছে না? এটা কি পদ্ম ফুল? হ্যাঁ, পদ্ম ফুলটাকে আমি পাপড়িটাকে একটু গুটিয়ে গুটিয়ে একটা ডিজাইন নিজের মতো করে নিয়েছি। আর হচ্ছে এটা কচু পাতা, মানে এই ফুল এবং এই পাতাটা খুবই সহজেই পাওয়া যায়। আর এই পাতাটাকে নিয়ে আমি ওই জন্য মানে খুবই কি বলবো, মানে সহজলভ্য আর কি, যাকে বলে ফুল সব জায়গায় পাওয়া যায়, এই পাতা সব জায়গায় পাওয়া যায়। তো এটা দিয়ে আমি একটু ইকেবানা স্টাইলের একটু অ্যারেঞ্জমেন্টটা করেছি ঘর সাজিয়ে রাখার জন্য। এটা কোনো স্পেশালিটি আছে, মানে কোনো অকেশনে ইউজ করার জন্য? শুধুই ঘর সাজিয়ে? না, শুধু ঘর সাজানো হিসেবেও হতে পারে, আর আমাদের তো পূজা পার্বণ লেগেই থাকে। তো এমন পূজা হচ্ছে এমন বাড়িতে এরকম অ্যারেঞ্জমেন্ট তো ভালোই লাগে।
আর এটা যে পাত্রটাতে থাকে আর কি, সেটাতে কি জলটা সবসময় রাখতে হয়? হ্যাঁ, জলটা তো সবসময় রাখতেই হবে, কারণ আমরা যেমন অক্সিজেন ছাড়া বাঁচি না, তেমন ফুলও জল ছাড়া বাঁচে। মানে এটা কি এই অ্যারেঞ্জমেন্টটার জন্য অন্যান্যগুলোতে কিন্তু দেখলাম না, আছে, অন্যান্যগুলোতেও আছে। ওটা আমি ফোম ইউজ করেছি, ওটা বালিকে প্রসেস করে ওটা বানানো হয়, সেটাকে আমি জলে ভিজিয়ে নিয়ে সেটার মধ্যে ফুল গেঁথে গেঁথে সাজিয়েছি। ও আচ্ছা। আর এইটাতে আমি পিন হোল্ডারে সাজিয়েছি, ওই জন্য জলটা দেখতে পাচ্ছি। ঘর সাজানোর জন্য এর থেকে ভালো আইটেম কিন্তু আর হতেই পারে না। আমার হাতে এখন যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটাতে কতগুলো খুব মজার ব্যাপার আমি কিন্তু লক্ষ্য করছি রানুদি। প্রথমটা হলো এটা খুব কালারফুল, দ্বিতীয়টা হলো আমি এখানে 4টে লাভ সাইন দেখতে পাচ্ছি, আর একটা ব্যাপার যেটা হলো এখানে গোল্ডেন কালার ইউজ করা হয়েছে। আচ্ছা, এইটা বোধহয় পুঁতি। আর এইটা কি পাতা? এটা আমি পাম পাতা, মানে এরিকা পামের পাতাটাকে গুটিয়ে আমি এরকম একটা সাইন করেছি। আচ্ছা আচ্ছা, এই কালারফুল অ্যারেঞ্জমেন্টটা আর কি কোন অকেশনের জন্য? এটা ম্যারেজ অ্যানিভার্সারি, অবভিয়াস। আচ্ছা, ম্যারেজ অ্যানিভার্সারি, মানে বিয়ের রংটাই, বিয়েতে তো আমরা লাল রংটাই বেশিরভাগ ব্যবহার করি, আর তাছাড়াও এটা আমি ভীষণভাবে জমকালো করেছি, সোনালী রঙেরও ব্যবহার করেছি আর কি। বিয়ের জন্য আমি মানে বিয়ে পারপাসে, ম্যারেজ অ্যানিভার্সারি পারপাসে আমি এটা করেছি। আচ্ছা, আমার কিন্তু আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে এটা কি শুধু নতুন দম্পতিকে উপহার দেওয়া যায়, না কেউ বান্ধবীকে বা প্রিয়জনকেও গিফট করতে পারে? হ্যাঁ, যদি আলটিমেট লাভ মানে রিলেশন হয় তাহলে এই বুকেটা চলতে পারে। আলটিমেট হলে চলতে পারে। এটা ভ্যালেন্টাইন্স ডেতে চলতে পারে? হ্যাঁ, দেখুন, ভ্যালেন্টাইন্স মানে মানেটা একটা মানে কি বলবো, আমার মনে হয় যে ভুলভাবে একটা ব্যাখ্যা করা হয় যে শুধু আর সেটাও বটে। আর ভ্যালেন্টাইন মানে কিন্তু শুধু একজন বন্ধু তার বান্ধবীকে দেবে এমন নয়। মিস্টার ভ্যালেন্টাইন কিন্তু ভালোবাসা জানিয়ে দিনটা উদযাপন করেছিলেন। সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম, মানে ভ্যালেন্টাইন্স ডেতে এটা ইউজ করা যেতে পারে কিনা, কেউ কাউকে দিতে পারে কি, যে কোনো কেউ? না, আমি এই বুকেটা সেরকম ভাবে ভাবতে পারছি। আর ওটা ওরকম ভাবে ভাবা যাবে। যাই হোক, আপনারা তো দেখলেন নতুন কোনো দম্পতিকে উপহার দেওয়ার জন্য এর চেয়ে ভালো গিফট আর হয় না। আর আপনার প্রিয়জন বা বান্ধবীকে তা তো বলার কথাই। নমস্কার, আমি সায়ন্তনী। শুরু করছি আজকের নারীর বিউটি। পিগমেন্টেশন আজকাল ভীষণভাবে কমন হয়ে গেছে। এটা এমন একটা প্রবলেম যেটা থেকে আমরা সবাই রেহাই পেতে চাই, কিন্তু ঠিক কী করব কেউই বুঝে উঠতে পারছি না। সমাধানটা কি, এই ব্যাপারে কথা বলার জন্য আজ আমার সঙ্গে আছেন কসমেটোলজিস্ট এবং কসমেটিক ডার্মাটোলজিস্ট শুভদীপ সাহা, বেটার নোন অ্যাজ বব। ববদা, নমস্কার। এই যে পিগমেন্টেশন নিয়ে আমরা কথা বলছি, এটা হয় কেন? অ্যাকচুয়ালি দেখো, পিগমেন্টেশনের যে চ্যাপ্টারটা রয়েছে ইটস ভেরি ভাস্ট। তো ছোট করে বলে দিই যে একটা এজেড স্কিনে বেশিরভাগ একটুখানি ধরে নাও যাদের 30 পেরিয়ে গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় আফটার প্রেগনেন্সি কিছু হরমোনাল ডিসব্যালেন্স, কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়, বা কিছু কিছু দেখা যায় তো ফ্রুটস হ্যাবিটসগুলো ঠিকঠাক নেই। ইভেন কি অনেকে দেখা যায় যে হিমোগ্লোবিনের অভাব থাকে শরীরে। তা এই ক্ষেত্রে দেখা যায় যে পিগমেন্টেশনগুলো স্বাভাবিকত এসে থাকে। তা আমাদের শরীরে এল ডোপা বলে একটা এনজাইমের মাধ্যমে, স্লো অক্সিডেশন বা হাই অক্সিডেশনের মাধ্যমে, টাইরেসিনের মাধ্যমে মেলানিন প্রোডাকশান হয়। তো এই মেলানিন প্রোডাকশানটা যখন খুব বেশি পরিমাণে হয়ে যায়, তখন যখন আজকে আমাদের এই স্কিনে এখানে হয়েছে মেলানিন প্রোডাকশানটা খুব হাই হয়ে গেছে, তার ফলে এই ধরনের মেলাসমা বা কোলাসমা, মানে ছিটছিট বাদামি রঙের দাগের মতো দেখা যায়। তা এই ধরনের পিগমেন্টেশনটা হয়ে থাকে। তাই এই ক্ষেত্রে অনেকে বিব্রত হয়ে যায় যে তুমি যেমন আমাকে প্রথমে বললে কেন হয়। তা এই ক্ষেত্রে সবার আগেই আমি বলে দিই যে এটা সবচেয়ে সহজ মানে কারণ হলো যে আমাদের ইন্টারনাল যত্নটা যেটা হওয়া উচিত সেটা ঠিক করে আমরা নিতে পারি না, বা ওই করব যাব ডাক্তার দেখাবো এরকম একটা ভাব। তা আলটিমেটলি কিছু হচ্ছে না, যাওয়া হচ্ছে, হ্যাঁ, কিন্তু যতই আগে সবার আগে বলে দিই যে সেলফ প্রজেকশন ইনটু দ্য এক্সটার্নাল অবজেক্টস, এই কথাটা খুব মাথায় রাখতে হয় ভালো করে, যে আমার অন্তর হইতে তোমায় কে কইল বাহি। তা আমি সেখানেই একটাই কথা বলবো যে এই পিগমেন্টেশনের যে ফর্মুলাটা আছে, এটা যদি ঠিকঠাক করে একটুখানি ট্রিটমেন্ট করা যায়, বা এর ক্ষেত্রে অলগে মাস্ক যদি লাগানো যায়,
বা বাড়িতে যদি অ্যারোমা থেরাপি হিসেবে ক্যামোমাইল বা ফ্র্যাঙ্কিনসেন্স ব্যবহার করা যায়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু তার সঙ্গে ডায়েট চার্টটা কিন্তু মেনটেন করা খুবই দরকারি। আর সেকেন্ড হলো যে অনেকেই মুখে প্রবলেম নিয়ে করে, যে বব আমার কাছে আসে যে কি করব, মুখে কোনো এত আবার অয়েলও হচ্ছে, রিঙ্কলসও চলে আসছে, এদিকে মুখে বাদামি বাদামি দাগ, ঠিক আছে, ওই মানে বর ঠিক তাকায় না আমার দিকে। তা যাই হোক, তা এরকম করতে একটাই কথা বলবো যে ইউভি অ্যাবো বলে একটা অয়েন্টমেন্ট আছে, ইটস অয়েল ফ্রি, SPF 25, ইউ ক্যান ইউজ দ্যাট। অ্যান্ড সেকেন্ড হলো যে আমি এখানে যে একটা ট্রিটমেন্ট দেখাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট কৌশিক একটা ট্রিটমেন্ট দেখাচ্ছে, ইটস আ বেসিক্যালি FDA প্রোডাক্ট, FDA রেকমেন্ডেড প্রোডাক্ট। আলট্রাসনিক মেশিনের সাথে আমি একটা স্কিন আইভরি একটা দিচ্ছি অ্যাম্পিউল, এটা GMBG প্রোডাক্ট। তো এই GMBG প্রোডাক্ট দিয়ে আমি এখানে, GMBG বলতে এর মধ্যে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো হলো জোজোবা রয়েছে, এর মধ্যে তোমার রয়েছে রয়েছে তোমার PEG-30 রয়েছে, এর সাথে তোমার থাকছে এর মধ্যে কিছু অ্যারোমা অয়েলস, এসেন্স। এই এসেন্সগুলোকে দিয়ে আমরা টোটাল এই কাজটাকে করাচ্ছি। তার ফলে কী হয় যে পিগমেন্টেশনের পর আলট্রাসনিকটা স্কিনের ডিপ লেয়ারে গিয়ে, মানে স্কিনের এপিডার্মাসের ডিপ লেয়ারে গিয়ে পেনিট্রেট করতে পারে, যে অন্য কোনো মেশিনগুলো করতে পারে না। আর তথাকথিত বিউটিশিয়ানদের অনেকে দ্বারস্থ হয়ে একটুখানি ভুল হয় যে ওই মানে দে পিপল ক্যান ডিসাইড দেমসেলফ যে হোয়াট টাইপ অফ পিগমেন্টেশন ইট ইজ। বাজারে আমরা স্বাভাবিকত দেখতে পাই যে কিছু ফেয়ারনেস ক্রিম লাগাচ্ছি, আমি অ্যান্টি পিগমেন্ট ফেয়ারনেস ক্রিম, বেসিক্যালি আমার মুখটা বেশ চট করে পরিষ্কার হয়ে যাবে, বাট ইটস রিয়েলি ড্যাম ব্যাড প্রোডাক্ট। কেন? ওর মধ্যে ফেনল বলে একটা প্রোডাক্ট থাকে, ফেনল হলো স্কিনের পক্ষে খুব বাজে। কিন্তু আমরা ওটাকে কি করছি যে আমরা এরকম একটা কিছু একটা মাস্ক লাগাবো ওই আলট্রাসনিকের পরে GMBG প্রোডাক্টটা দিয়ে, ইটস আ স্কিন আইভরি, যার মধ্যে মেন্থল রয়েছে, যার মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, এবার তার মধ্যে রয়েছে AHA। এবার স্বাভাবিকত কোশ্চেনটা উঠবে AHA কি? AHA ইজ দ্য আলফা হাইড্রক্সি অ্যাসিড অ্যান্ড BHA ইজ দ্য বেটা হাইড্রক্সি অ্যাসিড। এটা স্বাভাবিকত আমাদের FDA থেকে, মানে ফেডারেশন অফ দ্য ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন থেকে আমরা এটাকে ব্যবহার করাই। এটার মধ্যে রয়েছে ইটস আ ফ্রুট অ্যাসিড বেসিক্যালি, এটা আমরা সুগার ক্যান, মানে আখ থেকে, এই বাচ্চাদের ল্যাকটোজেনের পৌধ দেখেছো না, ওই ল্যাকটিক অ্যাসিডটা ওখান থেকে প্লাগ করতে পারি আমরা, ওটাও মুখের এই পিগমেন্টেশনের জন্য খুব আইডিয়াল। বাট পিগমেন্টেশনে একটা কি প্রবলেম আছে, রিঙ্কলস খুব চলে আসে। এই রিঙ্কলসটাকে সরাবার জন্য সবচেয়ে ভালো হলো বাড়িতে তুমি যদি কিছু ভালো প্রোডাক্ট, যেমন ফ্র্যাঙ্কিনসেন্সের কথা বললাম, যেমন ক্যামোমাইলের কথা বললাম, এই অ্যারোমা অয়েলগুলো যদি ঠিক পরিমাণে নিয়ে যদি তোমরা মুখে লাগাতে পারো, gives you the amazing result. Done. And second is this, আবার বলে দিচ্ছি যে ওই নানামুনির নানা পথের মতো নয়, ভালো করে ডাক্তার দেখিয়ে বা কোনো ভালো কসমেটোলজিস্টের কাছে গিয়ে নিজের স্কিনটাকে চেক আপ করাবার পর কী ধরনের পিগমেন্টেশন, হোয়াট এভার ইটস আ মেলান কোলাজমা, হোয়াট এভার ইটস আ লেন্টিজেন্স, বা এটা ধরো ফ্রিকলস, যে ধরনের পিগমেন্টেশন হয় ওই পিগমেন্টেশনটা দেখে ট্রিটমেন্ট করা উচিত। তা আমি দেখতে পাচ্ছি একটা সিটিংই বেশ মানে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কটা সিটিং ঠিক নিতে হয়? মিনিমাম ধরে নাও এই প্যাকটা আর এই সিটিংটা মিলিয়ে ওনাকে 6-7টা ট্রিটমেন্ট নিতে হবে। ওর সঙ্গে কিছু আমি ওষুধ বলে দিচ্ছি, কারণ সবার হয়তো অনেকেই দূরে দূরে এই প্রোগ্রামটা দেখছেন যে ববের কাছে পৌঁছানো সম্ভব নয়। তো বাড়িতে আমি বলে দিচ্ছি আয়ুর্বেদিক ওষুধের দোকান থেকে, যারা মেয়েরা তারা মৃত সঞ্জীবনী বা দাশামূলার ইস্টাম 3 টিস্পুন 2 চামচ জলের সাথে সারাদিনে খাবার পরে 2বার খাবেন। তার সঙ্গে ফিকল বলে একটা ক্যাপসুল আছে, ফিকল ক্যাপসুল 1 ক্যাপসুল ওয়ান্স ইন আ ডে অথবা টুয়াইস ইন আ ডে, এতে আপনি খুব ভালো ফল পাবেন। আর চেষ্টা করবেন যাতে মুখে এটা সেটা না লাগিয়ে, আবার অনেকেই দেখেছি বাড়িতে একটু ওই কালো ছোপ পড়ে গেল, একটু পাতিলেবুর রসটা লাগিয়ে ফেলি, নো ওয়ে, একদম নয়। তো আমি বারবার করে বলে দিচ্ছি, ভালো ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করান, বা কোনো ভালো কসমেটোলজিস্ট বা বিউটি থেরাপিস্টের কাছে যান, যারা সত্যি এখন বিউটি সেকশন এত ইমপ্রুভ হয়ে গেছে যে তারা একটা ডাক্তারের থেকে কিছু কম নয়। এটা কি লাগাচ্ছ? এটা তোমার এই কিছুক্ষণ আগে যে বললাম না, AHA প্যাক, AHA হলো আলফা হাইড্রক্সিল অ্যাসিড। তো এইটার মধ্যে মেন্থল রয়েছে, ল্যাকটিক অ্যাসিড রয়েছে, বোলোবল বলে একটা প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্টগুলো দিয়ে কি স্কিন, মানে আউটারমোস্ট লেয়ার অফ আওয়ার স্কিন ইজ কল এপিডার্মিস লেয়ার থেকে একটা হালকা করে আমরা পিলিং করি। তো
তা পিলিং করলে কী হয় যে মেলানিন যে প্রোডাকশানে যে কালো স্পটগুলো ব্ল্যাক ব্রাউন স্পটসগুলো রয়েছে, তো এইগুলো হালকা হালকা করে দেখবে ফেড আউট হতে শুরু করেছে। তা এর ফলে কী হয় যে ওটা মুখের যে ওই ভাবটা ওটা চলে যায়। আর তার সঙ্গে আরেকটা কথা, ছোট্ট কথা বলে দিই যে ভিতরে ওষুধটা খাওয়া কিন্তু খুব দরকারি, কারণ বিউটিশিয়ানের সঙ্গে যদি একটা ডাক্তার থাকে খুব ভালো হয়। কারণ এখন মোটামুটি বম্বেতে বা কলকাতায় অনেক ডাক্তাররাই কসমেটোলজিতে এসছেন। আমি এইটুকু জানি যে তারা সত্যি খুব ভালো ফল দিচ্ছেন। ইভিন কি অনেক বিউটিশিয়ানের ব্যাপারটা উঠে গিয়ে এখন কসমেটিক থেরাপিস্ট বা বিউটি থেরাপিস্ট হচ্ছে, যারা বাইরে গিয়ে অনেক ট্রেনিং নিয়ে অনেক ভার্স ট্রিটমেন্ট করতে পারছে। একটা প্রশ্ন যেটা আমি জিজ্ঞেস করতে চাই, তুমি বললে যে এটা সার্টেন এজের পরে আসে, তো অনেক সময় ইয়াংস্টারদের মধ্যেও পিগমেন্টেশন দেখা দিচ্ছে আজকাল, তো ওদের পিছনে মানে ওদের এই পিগমেন্টেশনের পিছনে রিজনটা কি? দেখো, রিজন ইজ বেসিক্যালি ওই চনারে একটুখানি বিরিয়ানিটা খেয়ে আসি, ইজন্ট ইট? তো ওই বিরিয়ানিটা খাওয়া বা এই অয়েলি ফুডসগুলো খাওয়া, মা থালা নিয়ে ছুটছে যে বাবু একটুখানি পেয়ারা একটু আপেলটা খেয়ে নে, দূর মা সব পোষায় না, চলে না। তো এইটাই হলো কনসেপ্ট, যে একটু নিজের ভিতরে ঠিক রাখা। আর বাজারে ওর একটা ভালো লিজারের স্কিনটা খুব সুন্দর, কিন্তু লিজার ওই প্রোডাক্টটা ব্যবহার করে না, ঠিক আছে? তো ও স্কিন দেখে মোহিত না হয়ে ভালো লোকের কাছে যাও, ট্রিটমেন্ট করাও, ট্রিটমেন্ট করিয়ে আর বাড়িতে ঠিকঠাক করে খাও। গো ফর রেগুলার এক্সারসাইজ। যেমন মেয়েদেরকে বলে দিই, বিশেষ করে যেহেতু আমাদের মেয়ে রিলেটেড মানে নারী রিলেটেড ব্যাপার, সেখানে হলো কিছু আসন, যেমন ধনুরা আসন, পশ্চিমোত্থা আসন, এই আসনগুলো খুব ভালো রেজাল্ট দেয়। আর তার সঙ্গে যে চেষ্টা করবেন যাতে শাকসবজিটা ভালো করে খাবার। আর যদি ইউরিক অ্যাসিডের প্রবলেম না থাকে তাহলে মাঝে মাঝে একটু টমেটো বা একটু ভালো পেয়ারা এইসব ধরনের খাবেন, কারণ আয়রন অ্যান্ড ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সবচেয়ে মেয়েদের মধ্যে আছে। তা এর সাথে যদি একটুখানি লিকুইড বা যেই ওষুধগুলো আমি বললাম, মৃত সঞ্জীবনী, দশমূলার ইস্টাম, এটা যদি ঠিক করে নিতে পারে, মানে গিভস ইউ দ্য অ্যামেজিং রেজাল্ট, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার একটু প্যাকটা তুলে দেখা যাক ফলাফলটা কি হলো। তো আমি যেটা করতে যাচ্ছি যে প্যাকটাকে হালকা করে রিমুভ করে দিচ্ছি। প্যাকটাকে কিন্তু 15 মিনিটস রাখার নিয়ম, কারণ এই পিলিংটা বেসিক্যালি আমরা যারা করি, যে এখানে ভেজিটেবল পিল বা কেমিক্যাল পিলিংয়ের দরকার নেই, কোনো রকমভাবেই দরকার পড়ে না। খালি ঠিকমতো যদি একটুখানি ট্রিটমেন্ট হয়, আমার অ্যাসিস্ট্যান্টও একটুখানি মুখটাকে একটু পরিষ্কার করে দিচ্ছে, তো ওখানে করার পরেই বুঝতে পারবে যে মুখটা কতখানি ফেড আউট হয়েছে পিগমেন্টেশনটা। কিন্তু এটা বলছি রেগুলার বেসিসে একটু যদি সিটিংটা নেওয়া যায়, বা বাড়িতে ধরো এই ধরনের লাবণ্য প্যাক যার মধ্যে মুলতানি আছে, চন্দন আছে, জোজোবা রয়েছে, তারপরে তোমার অর্জুন গাছের ছালটা রয়েছে, তো এই ধরনের প্রোডাক্ট যদি একটুখানি বাড়িতে ভালো করে ব্যবহার করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একদিনের মধ্যে থেকে বলছি যে ফার্স্ট স্টার্টিং ম্যাজিক তো নয়, তবুও চেষ্টা করা যায় যে এতটাই ভালো ফল যেটা লোকে কমসে কম দেখতে পারবে। দেখো এখানে নমুনা পিগমেন্টেশনগুলো অনেক ফেড লাগছে, এটা 15 মিনিট। আর সবচেয়ে বড় কথা বলে দিই, এটা কিন্তু ব্লিচ ফ্রি। চেষ্টা করবে না যে মুখে যেখানে কালো ছোপ পড়ে গেছে মানে কোনো তাড়াতাড়ি করে একটুখানি ব্লিচ লাগিয়ে দিলাম, একদম নয়, অনেক ক্ষতি হয় তাতে, অনেক ক্ষতি হয় তাতে। তা ব্লিচ না লাগিয়ে প্রপার ট্রিটমেন্ট করা। এই পোর্শনটা আমি দেখছি বেশ কিছু স্পটস ছিল, এখন বেশ কমে গেছে ওগুলো। একটা সিটিং এই অবস্থা, মানে আরো 4-5টা সিটিং নিলে আরো কত ভালো ফল পাওয়া যাবে। তাহলে এখন আমাদের পিগমেন্টেশনের প্রবলেম পুরোপুরিভাবে চেষ্টা করব সবাই দেখবেন এই প্রোগ্রামটা। নতুনভাবে নতুন রূপে আবার আপনাদের কাছে এসেছি, অতি অবশ্যই প্রোগ্রামটা কিন্তু দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ববদা। আশা করি এই এপিসোডটা আপনাদের জন্য ভীষণ হেল্পফুল প্রুভ হবে। আমার তো মনে হয় এটা হবেই, কারণ ববদা কিন্তু এমন অনেক কিছু বললো যেটা আমি জানতাম না। আপনারা আমাকে নিশ্চয়ই লিখে জানাবেন যে এই এপিসোডটা আপনাদের কীরকম লাগলো। ববদার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলেও কিন্তু আমাকে লিখে পাঠাবেন। কোথায় পাঠাবেন? আমাদের অ্যাড্রেসটা লিখে নিন। এসে গেছি নারীর রান্নাঘর নিয়ে, নতুন রান্না নিয়ে। আমি মনামি, আমার সঙ্গে পিঙ্কি তো আছেই, আর আজকে আমাদের সঙ্গে আছেন কুকিং এক্সপার্ট জয়শ্রী গাঙ্গুলি। আচ্ছা জয়শ্রী দি, আজকে না আমরা খুব হালকা ফুলকা মানে স্ন্যাক্স কিছু শিখব। তাই কি আপনি বলুন আপনার মতন। আচ্ছা দেখি তাহলে কি স্ন্যাক্স করা যায়। মনে তো হচ্ছে ননভেজ স্ন্যাক্স, রাইট? হ্যাঁ, আমাদের এই স্ন্যাক্সটা হচ্ছে ফ্রাইড রিবস। আচ্ছা, ফ্রাইড রিবস, এই যে মাটনের এই রিবগুলো নিয়ে
এইগুলো দিয়ে আজকে আমরা দেখা যাক তাহলে কি করি। আচ্ছা জয়শ্রীদি, তাহলে এই ফ্রাইড রিবসটাতে আমাদের কি কি জিনিস লাগছে? ফ্রাইড রিবসে তো মাটন রিব লাগছে, দুধ লাগছে, দই লাগছে, গরম মশলার গুঁড়ো লাগছে, একটু হিং লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, ঘি লাগছে, তেজপাতা, একটু কেশর, দারচিনি, লবঙ্গ, নুন তো থাকবেই, আর বড় এলাচ গুঁড়ো। আচ্ছা এই এটা তো আপনার ল্যাম্ব রিবস দিয়েও কি এটা করা যায়? ল্যাম্ব রিবস দিয়ে খুব ভালো হয়। আচ্ছা, আমরা যে ঢিল মেরেছিলাম হ্যাঁ, ল্যাম্বে না একটা আলাদা টেস্ট আছে, সেটা খুব ভালো লাগে। আচ্ছা জয়শ্রীদি, মানে এই রান্নাটায় কি মানে ফ্লেভারের ইম্পর্টেন্সটা বেশি? মানে যা যা উপকরণ দেখছি তাতে বেশি গল্পটা একটা সুন্দর বেরোবে। আচ্ছা দাঁড়াও, আগে গল্প না, আগে আমরা একটা কাজ করতে করতে গল্প। হ্যাঁ চলো, কাজ করতে করতে হবে। এই রিবসটা না দুধে ভিজিয়ে নিতে হবে। আচ্ছা, এই দুধে ভিজিয়ে নেবে, এটা কিন্তু ম্যারিনেশনের খুব জরুরি নেই। আচ্ছা আচ্ছা, এটা এই তোমার ধরো 250 মতন রিবস আছে, তাতে 2 বড় এলাচ গুঁড়ো দিয়ে দেবে। আচ্ছা রিবসগুলো কি তুমি মানে বাড়িতে কাটা যাবে নাকি এরকম পাওয়া যায়? মানে বললে তো ওরাও কেটে দেয়, বাড়িতেও ছোট ছোট করে কেটে নিতে পারে। এটা একটু বড় আছে, কেউ যদি প্রয়োজন মনে করে একটু ছোট করে নেবে। তা এইটা তো ফ্রাইড, একটু বড় থাকলে বোধহয় দেখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মাটনটাকে চামচে দাও না। জয়শ্রী, মাটনটাকে যদি ধরুন বেশিক্ষণ ম্যারিনেট না করি তাহলে কি কাঁচা থাকার কোনো সম্ভাবনা? না, এটা ম্যারিনেশনের কোনো ব্যাপারই নেই। আচ্ছা, তুমি গরম মশলার বড় এলাচ গুঁড়ো দিয়ে দিলে, গরম মশলা দিয়ে দেবে একটু। দুধ দিয়েছো না শুরুতে? দুধ দিয়েছি, দুধ, গরম মশলা আর বড় এলাচ গুঁড়ো, হিং দেবো একটু। এইটা অ্যাকচুয়ালি কাশ্মীরি রান্না। তাই না? আমি ভাবছিলাম এটা বোধহয় তোমার নিজের রেসিপি। না, এটা কাশ্মীরি রান্না। কতটা অথেন্টিক আমি বলতে পারবো না, তবে চেষ্টা করেছি আর। তেজপাতা দিলে, তারপর এই দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, লবঙ্গ দিলাম, আর একটু কেশর মিশিয়ে একটা প্রেসার কুকারটা বসিয়ে দাও। কেশর কিন্তু খুব সামান্য লাগবে। আচ্ছা, এটা কিসের জন্য দিচ্ছি কেশরটা? গন্ধ হয় ভালো, কালারটা বোধহয় আসে। কাশ্মীরি রান্নায় না কেশরটা মোটামুটি মাস্ট। আচ্ছা, ইনফ্যাক্ট কেশরটা বোধহয় ওই কাশ্মীরেরই বোধহয় স্পাইস না? আচ্ছা কাশ্মীরি রান্না আর এই রান্না যেটা আমরা করছি আর কি, সেটার মধ্যে কি কিছু তফাৎ হয়? স্বাদ বা কিছু উপকরণের কিছু তফাৎ কি হয়? সেরম ঠিক বলতে পারবো না। তাদের জাফরানটা পড়ে তো ওদের একটু, ওরা আরেকটা খুব ইউজ করে যে মৌরি বাটা, এটাতে পড়ে না। ওরা খুব সেই মৌরি বাটাটা দিয়ে যে রেসিপিগুলো হয় সেইগুলো একটু অন্য ধরনের স্বাদ তো হয়। আচ্ছা, আর এই যে দিয়ে এবার একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, গ্যাসটা জ্বালাতে হবে ওটা না? আর আমি যেখানেই যখন বেড়াতে যাই না, মানে চলে যাই একদম যেখানে ওদের অথেন্টিক ফুডটা পাওয়া যায়। আচ্ছা, মানে আপনি কাশ্মীরে গেছেন? কাশ্মীরে গিয়ে, গোয়ায় গিয়ে, ধরো সুন্দরবনে গিয়ে, সেই মানে নৌকোর ভেতরে ঢুকে, মানে মাঝিদের খাবার ওরা মোটা মোটা চাল দিয়ে কিরকম যেখানেই যাও রান্নার আশেপাশে থাকি আর কি। এখন আরো বেশি হয়েছে, এবং অনেক লোক, নতুন লোক এসে গেলে, বিদেশ থেকে কেউ এসে, তাকেই হয়তো বোর করে ছেড়ে দিলাম, এই তোমরা কি করো, সকাল থেকে কি ব্রেকফাস্ট খাও, কিভাবে রান্না নিয়ে এখন আমাকে দেখলে সব ভয় দূরে। মানে মোটামুটি আপনার সাথে যারা দেখা করতে আসে তারা মোটামুটি 2-3 রকমের রেসিপি নিয়েই আসে বলতে পারেন। মোটামুটি আর কি, মানে আগে থেকে জানা থাকে যে ওনার জয়শ্রীদির কাছে যেতে গেলে 2-3টে রেসিপি নিয়ে। আর আমরা যখন আসি জয়শ্রীদির কাছে তখন জানতে চাই যে কি কি ভালো রেসিপি পাওয়া যায়। তাই একই ব্যাপার আর কি, এইরকম চলে আর কি। কি কাশ্মীরি শালালা এলো, তাকে হয়তো জিজ্ঞেস করতে থাকি তোমরা লাঞ্চ কি করে করো, কি দিয়ে। সে তো এমনি রান্নার কিছুই জানে না, শুধু খাও আর কি। জয়শ্রীদি, এটা মোটামুটি কতক্ষণ পর নামাতে হবে? ওই যে 2টো সিটি দিয়ে নিলাম, 2টো সিটি দিয়ে নিয়ে সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বেক করে নিই। দেখ মনামি, একটা জিনিস, আন্ডার প্রেসার কিন্তু সবাই খুব তাড়াতাড়ি কাজ করে, ইভেন প্রেসার কুকারও। হ্যাঁ, তাই জন্যই এটার নাম প্রেসার কুকার। দেখো, এবার গ্যাসটা একটু জ্বালিয়ে দে। যে এটা হচ্ছে তুমি দুধ যতটা দিলে সেইটা একটু অ্যাবজর্ব করে নেবে। হ্যাঁ হ্যাঁ, একদম অ্যাবজর্ব করে নেবে। দেখো দুধটা একদম অ্যাবজর্ব হয়ে গেছে। এইবার তুমি প্যানটা বসিয়ে দাও, আমি এটা এখানে ঢেলে রাখছি। একবার যেন সিকিমে পেলিংয়ে গিয়ে সবাইকে এমন খাবার খাইয়েছিলাম না, মানে ভেতরে ওই যে বললাম না খাবার গল্প, যে কোথায় কি পাওয়া যায়, একদম অথেন্টিক কি পাওয়া যায়, সেই খোঁজে রাত দিন তো ঘুরে বেড়াই। সে মানে আমাদের একবার বমি হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল টুকটুক খেয়ে।
তবু তো আমি ভয়ের চোটে খেয়ে নিলাম, কারণ নাহলে সবচেয়ে বকাবকি আমাকেই করবে লোকে। মানে আপনার রান্না স্যুপ? না না, ওখানকার মানে অথেন্টিক সিকিমিজ খাবার আর কি। বাহ বাবারে, খাওয়া গেল সেটা? আমরা পারলাম না হয়তো, কিন্তু আমি যখন হোটেলে এসে বললাম জানো তোমাদের আজকে এগুলো খেয়ে এসেছি, ওদের মুখটা দেখলাম খুব তৃপ্ত। তেলটা আগে দিয়ে নি। তেলটা কতটা গো? এইটা একদম ডিপ ফ্রাই হবে। ডিপ ফ্রাই হবে। এই গল্পটাও আরো বলছি যে সাদা তেল আমরা ইউজ করি, কিন্তু এইটা ফ্রাই হবে একদম ঘিয়ে। ঘিয়ে না? চামচে দাও। আমি একটু সাদা তেল আর ঘি ওর জন্য মেশালাম। এইটা কিন্তু ফ্রাইটা একদম ঘিয়ে যদি ডিপ ফ্রাই করো, টেস্টটা আরো ভালো। মানে এটা ডুবো ডুবো তেলে হবে না, মানে এটা অল্প অল্প? না, একটু ডুবো তেলে। দেখো অনেকটা তেলে ডিপ ফ্রাই হবে। আচ্ছা, ডিপ ফ্রাই হবে। এবার একটা বল দাও তো। এবার তোমার দই, একটু নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। দইটা কতটা লাগছে? দইটা এগুলো চুবিয়ে চুবিয়ে মধ্যে ভাজবো। ও আচ্ছা আচ্ছা। এটা কি ঘরে পাতা দই? ঘরে পাতাটাও। লঙ্কা গুঁড়ো কি 1 চামচ? নুন দাও। নুন পরিমাণ মতো একটু নুন, কারণ ওটার মধ্যে দেয়া আছে আমাদের। লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেবে। আমি নামিয়ে নেবো? দাও। দইটা কি একটু পাতলা হলে বোধহয় ভালো হয় নাকি? না, তার এরকমই দরকার। এটা কাশ্মীরিদের রিচগুলো একটু মানে টক টক খেতে হবে। টক টক ঝাল ঝাল। এই দেখো না, মনে হচ্ছে। দেখো ফ্লেভারটা আলাদা বেরোচ্ছে তো না? মানে ওয়ার্ড যে দেরি করতে পারছে না, বুঝতে পেরেছো তো? আচ্ছা জয়শ্রী, এটা তো শুধুই খাওয়া যায়। হ্যাঁ, এটা শুধু খাও। ওরা কাশ্মীরে যে বললে একটু আলাদা করে রান্না করে, ওরাও কি শুধুই খায়? এটা শুধুই খায়। শুধুই খায় না? আচ্ছা, তুমি কাশ্মীরি রেসিপিটা কোত্থেকে পেয়েছো? মানে কারোর কাছ থেকে জেনেছো বা ওই যে গিয়ে দেখে? তারপর ধরো এখন তো আমার তো সেরকম কোনো ডিগ্রি নেই, বা কারোর কাছে আমি তো রান্না শিখিনি। এখন কোনো বুক স্টলে গিয়ে আমি বইগুলো একটু দেখার চেষ্টা করি, বিদেশি রেসিপিগুলো ঘাঁটি, ওরা কীরকম রান্না করে। আর বিদেশি রেসিপিতে শোনো, আরেকটা মজার গল্প বলি তোমাদের। আমার এক দেওর আমেরিকা থাকতো, তখন এক ভদ্রমহিলাকে ইনভাইট করেছে। সে তো ছেলে রান্না বান্না জানে না, সে তখন আমাদের ইন্ডিয়ান কারি, মাটন কারি করেছে। আচ্ছা। আর এটা তো সুইজারল্যান্ডে ঘটনাটা ঘটেছিল। আচ্ছা। তখন মানে ওখানেই করেছে? ওরা জানো তো আলু সিদ্ধ খায়, ওরা রোস্টি বলে। আমাদের প্লেন আলু সিদ্ধ জন্য আমরা তেল দিয়ে মাখিয়ে হয়ে গেছে পিঙ্কি এটা। দাঁড়ো, এটা ফ্রাইডটা একটু করে নিই। তা ওরা রোস্টি খায় ওই মাখন দিয়ে, চিজ দিয়ে। সুইজারল্যান্ডে তো চিজ মাখনেরই দেশ। ও খায়। তখন ও নাকি গিয়ে এক সুইস লেডিকে বলে এলো যে আমরা আপনাকে একটা ভালো জিনিস খাওয়াবো বলে এসে আমাকে গল্প করছে। বৌদি কি খাওয়ালাম যেন, মাংসের আলুগুলো না চটকে চটকে তুলে মেখে বললাম এই দেখো একটা ইন্ডিয়ান আলু সিদ্ধ খাইয়েছে। আমি ভদ্রমহিলা এত ইন্ডিয়ানকে জিজ্ঞেস করেছে যে এই রেসিপিটা পাবে না, ও কি খাওয়ালো, মানে মাংসের আলু পরীক্ষা দিয়ে। সত্যি মানে এরকম সব মজার মজার ঘটনাও ঘটে। বলে পুরো মাংসের ঝোল রাখলাম, আলুগুলো তুললাম, তুলে ওদের খাইয়ে দিলাম ইনভাইট করে। আচ্ছা, এতে কি কি দেওয়া আছে আরেকবার বলে দাও না। আগে তো দিয়েছো সাদা তেল, ঘি, আর এটাতে রিচগুলো কি দিয়ে ম্যারিনেট করলে? এটা তোমার দই দিলে, তারপরে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলে, একটু নুন দিলে, আর কিছু না? আর কিছু না। কি দেবো বলো? হাতা দেবো, একটা কাঠের হাতা। আর এটা তো সিদ্ধ আছে, এটা তো তোমার সময় বেশি লাগবে। এই দেখো কালার এসে গেছে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় কালার এসে গেল না? আর ল্যাম্প দিয়ে করলে যারা ল্যাম্প খান আর কি ভালো টেস্ট পাবে। ভালো টেস্ট। অনেকে আবার ল্যাম্পে বলে গন্ধ আছে। না, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ল্যাম্প ভালো লাগে। মানে খুব ভালো সেটা। দেখেছো তো কালার এসে গেছে। মোটামুটি এটা আমার হয়ে গেছে। মানে তুমি ধরো মানে কোনো গেস্ট এসছে, তুমি আগে ওই প্রসেসিংটা করে প্রেসার সিদ্ধ করে রেখে গেলে, তারপর আসতে গরম মানে এইটুকু এই প্রসেসটা তো খুব অল্প সময়। আর কুকারের পরে ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই গরম মশলা যেটা বললে না, কাশ্মীরিদের একটা ভীষণ মানে লম্বা লিস্টের একটা গরম মশলা আছে, ধনে জিরে মিশিয়ে। সেটা তো আবার একটা মেজারমেন্ট করে তো আমাদের করাটা একটু মনে হয় সময় সাপেক্ষ। ওরা কি তৈরি করে না? ওদের ওখানে কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায়, আর ওরা গুঁড়োও করে নেয়। আচ্ছা। আচ্ছা, এই মশলাটা কি কাশ্মীরি? না, এইটা আমরা আমাদের মতন করে আমাদের প্লেন গরম মশলা দিয়ে আমরা করি। ও আচ্ছা, তো গরম মশলা দিয়ে করা। বেশ লাল লাল হয়ে গেছে না?
আর এটা তো সিদ্ধই আছে, কোনো অসুবিধে নেই। তাহলে দাও এবার আমাদের গার্নিশিং। গার্নিশিং এখানে পেঁয়াজ কেটেছো আর বোধহয় টমেটো না? আচ্ছা, আরো ভেজিটেবল চাইলে দেওয়া যায়। ইচ্ছে করলে শসা, তুমি শসা টমেটো দিয়ে দাও। গাজর। গাজর। আচ্ছা, এই পেঁয়াজগুলো যে একটুখানি লাল লাল ভাব আছে, এই লাল লাল ভাবটা কি করে এসছে? আমার মনে হয় এটা লঙ্কার গুঁড়ো মাখানো কি? আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভিনেগারে ভিজিয়ে রেখেছি। ভীষণ গরম গরম। এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। গরম খেতেই ভালো লাগবে। তাহলে তো ফেভারিট স্ন্যাক্সটা প্রায় তৈরি হয়ে গেল বল। একদম। এটা কাশ্মীরে কি বেশি খাওয়া হয়? ওখানে খুব ঠান্ডা বলে? হতে পারে, ওরা ঘিটা দিয়ে ভাজে দেখো। হ্যাঁ। আর আরেকটা জিনিস আছে, দাও খাবারের তো একটু তবক লাগিয়ে দিই। মানে যাতে আর একটু চমকটা আসে। তৈরি মাটন রিবস, ফ্রাইড রিবস। ফ্রাইড রিবস, রাইট। টেস্ট করি? টেস্ট করো। খুব গরম কি? গরম তো হবেই। একটু দেখো। ভীষণ গরম না? খেয়েই বলবে দারুণ হয়েছে। তা তো বলবোই। আচ্ছা, এখানে ছাড়ানো আছে, ওটা থেকে খাই। আমার কিছু বলার নেই। ফ্রাইড রিবস করতে লাগছে মাটন রিবস 500 গ্রাম, দুধ 1 কাপ, তেজপাতা 3-4টি, কেশর সামান্য, ঘি 1 কাপ। প্রথমে রিবসগুলো নিয়ে একটি পাত্রে দুধ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, হিং, নুন ও কেশর দিয়ে সেদ্ধ করুন। একটি পাত্রে ঘি গরম করুন, তারপর একটা করে রিব তুলে নিয়ে দইতে ডুবিয়ে বাদামি করে ঘিয়ে ভাজুন। তবক দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। এরকম যদি কোনো ইন্টারেস্টিং নতুন আপনাদের নিজেদের রেসিপি থাকে, সেটা আমাদের লিখে জানান, চিঠি লিখে। আমরা বেস্ট যিনি রেসিপি পাঠাবেন তাকে পুরস্কৃত করব। আর হ্যাঁ, বেস্ট রেসিপি যিনি পাঠাবেন তিনি আমাদের নারীর রান্নাঘরে এসে রান্না করারও সুযোগ পাবেন। আজকের মতন আমাদের যেতে হবে, সময় শেষ। আবার পরের দিন দেখা হবে।